আমাদের দেশের কালচারে, পলিটিক্যাল কালচারে দুঃখজনক হলেও সত্য, ঢাকা শহরে আপনি ওভাবে পাবেন না, কিন্তু তৃণমূল গ্রাম অঞ্চলে যদি যান, আমার মনে আছে ছোটবেলায় আমার মরহুম পিতা শফিউল আলম প্রধান যখন নির্বাচন করত, আমি ওই সময় দেখেছি যে ভোট দেওয়ার 1-2 রাত আগে ওই সময় টাকার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে রঙিন শাড়ি এবং লুঙ্গি। নির্বাচন ও নিরপেক্ষতা দুটোই যেন এক সুতোয় গাঁথা, একটায় ভাটা পড়লে আরেকটা হয়ে যায় বাধা। আর ঠিক তার কিছুটা অংশ আদৌ আসলে বর্তমানে এই পোস্টাল ব্যালট ইস্যুকে কেন্দ্র করে জাতি দেখলো কিনা সেই প্রশ্ন রেখে শুরু করছি আজ মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে আমি রিশাদ হাসান, এবং আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি আছেন। আমি একটু পরিচয় করে দিতে চাই। আমার ডান পাশে আছেন শাম্মী আক্তার, সহসম্পাদক ও সদস্য বিএনপি মিডিয়া সেল, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন রাশেদ প্রধান, সহসভাপতি ও মুখপাত্র জাতীয় জাতপা। আপনাদের দুজনকে স্বাগত। আজকে আমরা আমাদের এই আলোচনার বিষয় সাজিয়েছি ইসির নিরপেক্ষতা ও সুষ্ঠু ভোট, সেটি নিয়ে। আমরা একেবারে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া একটা ঘটনা নিয়ে শুরু করতেছি। রাশেদ প্রধান, আপনাকে দিয়ে শুরু করছি। আমরা দেখেছি নিরাপত্তা এবং প্রোটোকল নিয়ে বর্তমান সরকার বাড়াবাড়ি করছে, এরকম মন্তব্য করেছে জামাত ইসলামী। আসলে কি নিরাপত্তা এবং প্রোটোকল নিয়ে জামাত ইসলাম সরকার বাড়াবাড়ি করছে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাই যারা যেখান থেকে দেখছেন, সবাইকে শুভেচ্ছা এবং সালাম, আসসালামু আলাইকুম। না দেখুন, বাস্তবতা হচ্ছে প্রত্যেকটা পয়েন্টের শুরুতে যে বিষয়টা মোটা দাগে আলোচনা হওয়া প্রয়োজন সেটা হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। আপনি যে কয়টা পয়েন্ট আছেন সবগুলা কিন্তু ওইটার আওতায় পড়ে। এখন সেই জায়গা থেকে যদি চিন্তা করেন তাহলে এটা আসলে বাস্তবতা, এবং আমি দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি। দেখুন, একটি দলের প্রধান যখন বিদেশ থেকে আসলো, তারপরে আমরা সরকারের পক্ষ থেকে যেই প্রোটোকলটা দেখতে পেয়েছি তার জন্য এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। এবং পরবর্তীতে ওনার চলাফেরা সকল কিছু মিলিয়ে সরকারের পক্ষ থেকে যেই ধরনের নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা সৃষ্টি করা হচ্ছে, এটা তো অন্যান্য দলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। নিঃসন্দেহে বিএনপি একটি বড় দল, তারেক রহমান একজন বড় মাপের মানুষ, হয়তো উনি ভবিষ্যতের প্রধানমন্ত্রীর পদে অলরেডি বসেই গেছেন, কিন্তু এখনো তো আনুষ্ঠানিকভাবে ওই বসাটা হয় নাই। তো সেই জায়গাটার থেকে এই ধরনের প্রোটোকল অথবা কার্যক্রম এটা প্রশ্নবিদ্ধ হয়, অন্তর্বর্তী সরকার প্রশ্নবিদ্ধ হয়, নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ হয়, এবং আমি দুঃখের সাথে লক্ষ্য করি বিএনপিও কিন্তু প্রশ্নবিদ্ধ হয়, কারণ এই জায়গাটাতে বাকিদের ক্ষেত্রে এই ধরনের কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি না। তো সংক্ষেপে যদি বলতে হয়, নিঃসন্দেহে এটা একটা কোয়েশ্চেনারি ব্যাপার, মানে কোয়েশ্চেনটা উঠে আসছে একদম তৃণমূল থেকে। আবার আজকের প্রসঙ্গও যদি আপনি দেখেন যে আমরা নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলকে দেখতে পেয়েছি ঘেরাও করার জন্য, যেখানে আমরা জানি যে এই মুহূর্তে সকল ধরনের প্রচারণা, সভা সমাবেশ নিষিদ্ধ। সেখানে নির্বাচন কমিশন যারা সামনে নির্বাচন আয়োজন করবেন, সেই নির্বাচন কমিশন ঘেরাও করে বসে আছে ছাত্রদল 3টা দাবি নিয়ে। অথচ আজকে যে শুনানিগুলো চলছে নির্বাচন কমিশনে, শুনানি যেগুলো হয়েছে সেটা ছিল হচ্ছে মূলত দ্বৈত নাগরিকত্ব নিয়ে, বাংলাদেশের নাগরিক, বাইরেরও নাগরিক। এবং সেই জায়গাটায় আপনি যদি দেখেন, মোস্ট অফ দ্য ক্যান্ডিডেটস আর ফ্রম বিএনপি। তো এই শুনানি চলছে, ভিতরে বিএনপির সাথে বৈঠক চলছে, বাহিরে আমি ছাত্রদল হিসেবে ঘেরাও করে রেখে দিয়েছি। অর্থাৎ একটা চাপ প্রয়োগ করা হচ্ছে এবং পেশি শক্তির ব্যবহার করা হচ্ছে। এই যে আপনি আমার পরিচয় দিলেন যে জাকপা থেকে আমি এসেছি, আমার দলটা খুব ক্ষুদ্র। আমি যদি আগামীকাল নির্বাচন কমিশনের সামনে 50 জন বা 100 জন মানুষ নিয়ে যাই, খাঁটি বাংলায় বলি, আমাকে পিটায় তক্তা করে দেওয়া হবে, কিন্তু ছাত্রদলের সাথে সুমধুর ব্যবহার করা হচ্ছে। তো সবকিছু মিলিয়ে প্রশ্নের সম্মুখীন নির্বাচন কমিশন। ধন্যবাদ। জি, ধন্যবাদ। শাম্মী আক্তার, আপনার কাছে একই ইস্যুতে যাব, নিরাপত্তা এবং প্রোটোকল ইস্যু থেকে। আসলেই সরকার বাড়াবাড়ি করছে, এবং একই সঙ্গে চাপ এবং পেশি শক্তি ছাত্রদল আদৌ প্রয়োগ করছে কিনা নির্বাচন কমিশনের ওখানে? ধন্যবাদ আপনাকে এবং সহ আলোচক আছেন জাকবর, রাশেদ প্রধান, তাকে শুভেচ্ছা, এবং আপনাদের যারা দর্শক আছেন তাদেরকে শুভেচ্ছা জানিয়ে যে কথাটা বলতে চাই, বিএনপি একটি বড় রাজনৈতিক দল এই মুহূর্তে, নিঃসন্দেহে এতে কোনো সন্দেহের অবকাশ নেই, এবং জনপ্রিয় রাজনৈতিক দল, এতেও কোনো সন্দেহ নেই।
এটা তো বিএনপির অপরাধ নয়। বিএনপি একটি নির্বাচনমুখী দল। বিএনপি গত 17 বছর ধরে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার যে লড়াইটি আমাদের সাবেক চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি তার সারাটা জীবন এই গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করে গেছেন, সেটা বিএনপি এই লড়াইটা করে যাচ্ছে। আর প্রোটোকল বা নিরাপত্তার কথা যদি আসে, উনি একটি আপত্তিকর কথা বলেছেন যে তারেক রহমান প্রধানমন্ত্রী আসনে বসেই গেছেন। এটি খুবই আপত্তিকর একটি কথা এই জন্যে যে বাংলাদেশের মানুষের ভোটাধিকার লড়াই, মানে ভোটাধিকার প্রতিষ্ঠা করবার জন্য বিএনপি লড়াই করেছে। এই ভোটাধিকার প্রতিষ্ঠা হবে আগামী 12 ফেব্রুয়ারি যদি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হয়, তবেই তো মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা হলো। মানুষ যদি নির্বিঘ্নে, নির্ভয়ে, নিঃসংকোচে ভোট দিতে যেতে পারে, তবে তাদের ভোটাধিকার প্রতিষ্ঠা হলো। সেই ভোটাধিকারের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ যে রাজনৈতিক দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিবে, তিনিই হবেন প্রধানমন্ত্রী। কে হবেন আমরা জানি না, সেই ভোটের রেজাল্ট কি হবে তাও আমরা জানি না। আর নিরাপত্তার প্রশ্ন যদি আসে, তাহলে অবভিয়াসলি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তার বিষয়টি তো এটা তো সকলেই জানে যে ওনার নিরাপত্তাটা এই মুহূর্তে আসলে যেখানে হাদির মতন একজন মানুষ আমরা হারিয়ে ফেলেছি, যেখানে আমাদের মুসাব্বিরকে আমরা হারিয়ে ফেলেছি, সেখানে আমাদের পেশি শক্তির মিরপুরে আমাদের একজন যুবনেতা হত্যা করা হয়েছে, আমাদের অসংখ্য নেতা ইতিমধ্যে মানে খুনের শিকার হয়েছেন। সেই জায়গায় পেশি শক্তির ইটা কি বলে আপনার এক্সপোজটা কে করলো? সেটাকে বিএনপি করেছে? বিএনপি তো খুনের শিকার হচ্ছে, বিএনপি তো নির্যাতনের শিকার হচ্ছে। ছাত্রদল মানে দাবি আদায়ের সংগ্রাম করতেই পারে, দাবি নিয়ে নির্বাচন কমিশনের সামনে যেতেই পারে। সেটা যদি জাকপা মনে করে জাকপা যেতে পারে। যদি জাকপাকে কালকে সেইখানে পিটিয়ে তক্তা বানিয়ে দেওয়া হয়, আমরা প্রতিবাদ করব। আপনাদের এই টকশোতেই আমরা আবার আসবো, আমরা প্রতিবাদ করব যে জাকপাকে কেন তক্তা বানিয়ে দেওয়া হলো পিটিয়ে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কাল্পনিক কোনো কিছু ধরে নিয়ে এত বড় বড় মানে অভিযোগে বিএনপিকে অভিযুক্ত করাটা আমার মনে হয় এটা বিএনপির প্রতি অন্যায় করা হচ্ছে। বিএনপি আসলে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করছে। আচ্ছা, আপনাকে দিয়ে এই প্রশ্নটি শুরু করতে চাই। মনোনয়নের বৈধতা মানে বাছাইয়ের ক্ষেত্রে ইসি আসলে কতখানি নিরপেক্ষতার পরিচয় দিয়েছে বলে আপনি মনে করেন? দেখুন, ইসিকে নিয়ে বিএনপিও অনেক সংশয়ের প্রকাশ করেছে। এখানে পোস্টাল ব্যালট নিয়ে অনেক সমস্যা ইতিমধ্যে জাতির সামনে চলে এসছে। সোশ্যাল মিডিয়াতে যেগুলো দেখা যাচ্ছে যে আপনার সৌদি আরবে বা বাহরাইনে যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে যে পোস্টাল ব্যালটগুলো নিয়ে যা কাণ্ডকীর্তি হচ্ছে, তাতে করে বিএনপির একটি প্রতিনিধি দল ইতিমধ্যে নির্বাচন কমিশনে তাদের অভিযোগ জানিয়ে এসছে এবং আমাদের চেয়ারম্যান ইতিমধ্যে সংশয় প্রকাশ করেছেন তাদের একেবারে নিরপেক্ষ ভূমিকাটা নিয়ে। সেই ক্ষেত্রে এইটা তো বলার কোনো অবকাশ নাই যে বিএনপি খুবই সন্তুষ্ট আছে নির্বাচন কমিশনের উপরে। বিএনপি ইতিমধ্যে অভিযোগ জানিয়ে এসছে এবং এগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি করেছে এবং এটা সরকারকে এই উদ্যোগ গ্রহণ করতে হবে এবং ইসিকে অবভিয়াসলি আরও অনেক নিরপেক্ষ ভূমিকায় অবতীর্ণ হতে হবে। তা না হলে এই নির্বাচনটি 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটি আসছে আমাদের সামনে, সেই নির্বাচনটি নিয়ে মানুষের যে আস্থার জায়গাটা, সেখানে আমার মনে হয় সংকট তৈরি হচ্ছে ধীরে ধীরে। রাশেদ প্রধান, আপনার কাছে একই প্রশ্ন থাকবে যে মনোনয়নপত্রের বৈধতা বাছাইতে ইসি আসলে তার নিরপেক্ষতার পরিচয় আসলে কতখানি দিয়েছে? নিরপেক্ষতা যদি ভালো হতো তাহলে আমি আগের উত্তরে যেটা বলছিলাম যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে আজকে এতগুলো শুনানি হওয়ার প্রয়োজন হতো না, ঋণ খেলাপি নিয়ে এতগুলো শুনানি হওয়ার প্রয়োজন হতো না। এবং আপনি জরিপ করে দেখবেন, ডেটা কালেক্ট করে দেখবেন যে ঋণ খেলাপি যাদেরকে যাচাই বাছাই ছেড়ে দেওয়া হয়েছে, দ্বৈত নাগরিকত্ব যাদেরকে বৈধতা দেওয়া হয়েছে, তার 90% হচ্ছে বিএনপির ক্যান্ডিডেট। তার মানে যেখানে রিটার্নিং অফিসার ছিল, ডিসি ছিল, তারা কাগজ ঠিকমতো না দেখেই এভাবে করে তাদের বৈধতা দিয়ে দিয়েছে। আবার ঠিক তার উল্টো চিত্র আমরা দেখতে পেয়েছি আওয়ামী আমলের একটা সাধারণ মামলার জন্য, ফ্যাসিস্ট আমলের, শেখ হাসিনার আমলের একটা ছোট্ট মামলার জন্য জামাতের ক্যান্ডিডেট হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল করে দেওয়া হয়েছে। এবং সেটা দুঃখজনক না, দুঃখজনক হচ্ছে সেই বাতিল ঘোষণার পর সেই রুমের মধ্যে দাঁড়ানো পুলিশ অফিসাররা হাতে তালি দিচ্ছে।
তো এই সব কিছু মিলিয়ে এটা যে আসলে কতখানি নিরপেক্ষভাবে আগাচ্ছে এটা নিয়ে তো প্রশ্ন থেকেই যায়। ধন্যবাদ। শামী আক্তার, আপনার কাছে আরেকবার একটু আসি যে আপনি যে বিষয়টি বলছিলেন যে পোস্টাল ব্যালটের মার্কা যে ভাঁজে পড়েছে এরকম একটি অভিযোগ বিএনপির পক্ষ থেকে এসেছে এবং বিএনপি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনে সেই অভিযোগও জানিয়েছে। এটা নিয়ে আসলে মূল অভিযোগের জায়গাটা কোথায়? বিএনপি মনে করছে যে এটা কৌশলগতভাবে বিএনপির যে প্রতীকটা সেটাকে একটি কর্নারে ফেলা হয়েছে বা শেষের দিকে ফেলা হয়েছে, এটাকে কৌশলগত একটি কি বলে আপনার চালাকি মনে করছে বিএনপি, যে জন্য বিএনপি সেটার অভিযোগ উত্থাপন করে আসছে। এটা কি আসলে ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলা যাবে? দেখুন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং বলা যাবে কিনা সেটার জন্য আরও কিছু সময় আমরা অপেক্ষা করি, মানে আরেকটু সময় যাক, আমরা দেখি ইসি যদি তদন্ত করে ব্যবস্থা নেয়, বা তারা তো জানিয়েছে যে তারা মানে বিষয়টি আমলে নিবে, তো দেখা যাক তারা যদি ব্যবস্থা নেয় তাহলে তো আর ইঞ্জিনিয়ারিংয়ের প্রশ্ন আসছে না। যদি ব্যবস্থা না নেয় তাহলে মানুষ কি বলবে ওদের ভবিষ্যতে, মানুষের দিকে তো মানুষের মুখ তো আর আটকিয়ে রাখতে পারবেন না আপনি। মানুষ অনেক সচেতন, মানুষ নিশ্চয়ই এসবের প্রতিবাদ করবে। রাশেদ প্রধান, আপনার কাছে আসি যে এই পোস্টাল ব্যালট ইস্যুতে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সেক্ষেত্রে বিএনপির অভিযোগের তীর বারবারই জামাত ইসলাম এবং সেই জোটের দিকে গিয়েছে। এই বিষয়ে আপনি আসলে কি বলবেন? আসলেই কি এই কাজগুলো দেশের বাইরে থেকে করা হয়েছে? দেখুন, পোস্টাল ব্যালট একটা অংশ দেশের বাইরে পাঠানোর জন্য, আরেকটা দেশের মধ্যে, হ্যাঁ, দুইটা ভাগ আছে। এবং বাইরে যেগুলো পাঠানো হয়েছে, প্রথম যে কমপ্লেন আমরা পেয়েছি সেটা হচ্ছে যে প্রথম সারির সর্বশেষটা হচ্ছে দাড়িপাল্লা আছে, কেন ওখানে দাড়িপাল্লা, অথবা দ্বিতীয় পাতার উপরের দিকে শেষ অংশে হাত পাখা আছে, কেন ওখানে হাত পাখা আছে। আমরা তো পোস্টাল ব্যালটটা যেটা দেখতে পেয়েছি, হাতে নিয়ে তো আর দেখার সুযোগ আমাদের হয় নাই, সোশ্যাল মিডিয়াতে দেখেছি যারা বিদেশে পেয়েছে তারা যখন ছবি দিয়েছে সেখানে। তো আমি খুব গভীরভাবে দেখলাম যে পোস্টাল ব্যালটটা হচ্ছে প্রতীকের সিরিয়ালে করা হয়েছে। সিরিয়াল বলতে আমি বুঝাচ্ছি অ্যালফাবেট ওয়াইজ, সরেয়া করে এভাবে করে এসেছে। কারণ আমার দলের প্রতীক হচ্ছে চশমা, যেভাবে ধানের শীষ সিরিয়াল অনুযায়ী মাঝামাঝি একদম ডান পাশে গিয়েছে, আমারটা গিয়েছে হচ্ছে ধানের শীষের তিনটারও বাম পাশে। মানে ধানের শীষ বলছে যে মাঝখানে ডান পাশে, আমারটা হচ্ছে মাঝখানের মাঝখানে। এটা তো একটা অ্যালফাবেট ওয়াইজ যেটা আসা সেটা। এটা নিয়ে কমপ্লেনের আসলে কি আছে এই জিনিসটা আমি জানি না, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা, সেটা হচ্ছে বাইরে থেকে যে ভোটটা পড়বে, রেজিস্টার্ড নাম্বার হচ্ছে 15 লাখের কিছু বেশি, 15 লাখের কিছু বেশি। এই 15 লাখ ভোট আপনারা জানেন যে নির্বাচনটা কিন্তু নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে হচ্ছে না। অর্থাৎ এই 15 লক্ষ ভোট 300 আসনের যে আসন নির্ভর ওই জায়গায় ভাগ হয়ে যাচ্ছে। 12 কোটির উপর ভোটারের 300 আসনে 15 লক্ষ ভোট কতখানি কার্যকরী হবে এইটার যুক্তিকতাই আমি পাই না। সৌন্দর্য হচ্ছে প্রথমবারের মতো যারা বিদেশে আছে তারা ভোট দিতে পারছে, কিন্তু আপনি যদি 300 আসনে 15 লক্ষ ভোট ভাগ করেন তাহলে আপনি দেখবেন মেজর কি মিনিমাম কোনো ইম্প্যাক্টও ফেলবে না। ইম্প্যাক্ট ফেলবে কোন জায়গায়? ইম্প্যাক্ট ফেলবে গণভোটের হ্যাঁ অথবা নার মধ্যে। এই 15 লক্ষ একটা ফ্যাক্টর হবে। কিন্তু ওভারঅল যদি আপনি দেখেন তাহলে এই জায়গা নিয়ে কমপ্লেন করা আমার কাছে মনে হয় যে এটা একটা পলিসি, কোনো ইস্যু নিয়ে মিডিয়াতে থাকা, জনগণের সামনে থাকা, যেহেতু এই মুহূর্তে বড় মাপের কোনো পয়েন্ট পাওয়া যাচ্ছে না, তো এটাকে কাজে লাগানোর একটা চেষ্টা করছে বিএনপি বলে আমার কাছে মনে হয়। জি, ধন্যবাদ। এ পর্যায়ে আমরা একটা ছোট্ট বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন থাকছে আমাদের বাকি আলোচনা। নিউজ 24 এর সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরো একবার। দেখছেন নিউজ 24, চলছে মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ, সঙ্গে আছি রিশাদ হাসান। আমরা আজকের বিষয় নির্ধারণ করছি এসি নিরপেক্ষতা ও সুষ্ঠু ভোট নিয়ে। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি দাবি করেছেন এবং তিনি বলেছেন যে কোনো কোনো দল ঢাকার বাইরে থেকে ভোটার স্থানান্তর করছে ঢাকায়। আমি একটু যদি জানতে চাই আসলে কোন দল এই কাজ করছে? যেহেতু মহাসচিব সেই দলের নাম নেন নাই, আমার সেই দলের নাম নেওয়াটা ঠিক হবে না। নিশ্চয়ই কোনো রাজনৈতিক দল সেটা করছে, যারা মনে করছে যে তাদের নির্বাচনে জয়লাভ করা প্রয়োজন বা তাদের সরকার গঠন করতে যাওয়া উচিত, এরকম মনে করছে যে ঠিক আছে আমরা বিএনপি যেহেতু জনপ্রিয় দল তাদেরকে হারিয়ে দিয়ে আমরা ওই জায়গাটা দখল করব, এরকম যারা চিন্তাভাবনা করছে, সেই রকম ষড়যন্ত্র করছে, তারাই নিশ্চয়ই করছে। এখন যেহেতু আমাদের দলের মহাসচিব সেই দলের নামটি নেন নাই, আমার মনে হয় আমার নেওয়াটা ঠিক হবে না।
আচ্ছা, রাশেদ প্রধান আপনার কাছে আসি। আসলেই কি এভাবে ভোটার স্থানান্তর করে নির্বাচনে জয়লাভ করা সম্ভব? আপনার যদি টার্গেট থাকে যে আমি এইবার সংসদে 5টা 10টা আসন নিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই সম্ভব। কিন্তু আপনার যদি টার্গেট থাকে যে আমি 151টি আসন নিয়ে সরকার গঠন করতে চাই, তাহলে এটা অ্যাবসোলুটলি ইম্পসিবল। কারণ 151 সিটস টার্গেট করে আপনি যদি স্থানান্তর করতে যান, তাহলে তো মানে ওলট পালট হয়ে যাবে। মানে টেকনাফের ভোটার আপনার তেঁতুলিয়ায় নিতে হবে, তেঁতুলিয়ারটা নিতে হবে টাঙ্গাইলে। তো এইভাবে করে 151 আসন টার্গেট করে স্থানান্তর করে সরকার গঠন করা, এটা একটা মানে যদি কেউ করেও থাকে, করা সম্ভবই না, যদি করেও থাকে এটা একটা অবান্তর চিন্তা ভাবনা বলে আমি মনে করি, ইললজিক্যাল। আচ্ছা, আরেকটি অভিযোগ এসেছে আরো দুদিন বা 3 দিন আগে এসেছে যে ভোটারদের ভোটার আইডি কার্ড নাম্বার এবং তাদের MFS নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার তাদের কাছ থেকে নেওয়া হয়েছে যেন ভোট কেনা যায়। এরকমটার কি আসলে এরকম আসলে কারা করতে পারে? রাশেদ, আপনার কাছ থেকে শুনি। কারা করতে পারে এটা আসলে মানে সবাই করতে পারে, কে করতে পারে না? মানে আমাদের দেশের কালচারে, পলিটিক্যাল কালচারে দুঃখজনক হলেও সত্য, ঢাকা শহরে আপনি ওভাবে পাবেন না, কিন্তু তৃণমূল গ্রাম অঞ্চলে যদি যান, আমার মনে আছে ছোটবেলায় আমার মরহুম পিতা শফিউল আলম প্রধান যখন নির্বাচন করত, আমি ওই সময় দেখেছি যে ভোট দেওয়ার 1-2 রাত আগে ওই সময় টাকার চেয়ে অনেক গুরুত্বপূর্ণ ছিল হচ্ছে রঙিন শাড়ি এবং লুঙ্গি। এইভাবে করে ভোট কিনা হতো, আমার স্বচক্ষে দেখা। তো সেইটা পরবর্তীতে আমি টাকার কালচার দেখি নাই যে তা না, সেটা আমি অস্বীকার করব না। গরিব মানুষদের কাছে ওই 5 বছরের ভবিষ্যৎ চিন্তার চেয়ে নগদ নারায়ণ যেটা বলি আমরা, সেটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় তৃণমূলে গরিব অঞ্চলগুলোতে। তো আপনার প্রশ্ন যদি হয় কারা করতে পারে, সবাই করতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে করবে কিনা, করতে চায় কিনা। অ্যাটলিস্ট এই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও এই গণতন্ত্রের লড়াইয়েও কি আমরা ভোট কেনা বেচার রাজনীতিতে যাব কিনা, এটা একটা নৈতিক প্রশ্ন। ওই জায়গাটা প্রশ্ন হওয়া উচিত যে আমরা কি এখনো ওই রাজনীতিতে আছি কিনা। যদি থেকে থাকি তাহলে খুব দুঃখজনক এবং বেদনাদায়ক। আচ্ছা, সামনে একটা আপনার কাছেও একই প্রশ্ন। আসলেই কি এখন পরিবর্তিত পরিস্থিতিতে ভোট কিনে নির্বাচনে জয়লাভ করা সম্ভব? দেখুন, একটা অভিযোগ বিএনপির মতো একটি বড় রাজনৈতিক, শুধু নয় দায়িত্বশীল রাজনৈতিক দলের মহাসচিব এই অভিযোগটি উত্থাপন করেছেন। নিশ্চয়ই এমন কিছু ঘটেছে, না ঘটলে এই অভিযোগটি উত্থাপন করা হতো না। আর যারা করছে তারা তো জয়ের উদ্দেশ্যকে সামনে রেখেই করছে। এখন তারা সেটি 5টি সিটকে টার্গেট করে করছে নাকি তাদের 151টি সিটকে টার্গেট করে তারা করছে, সেটা তারা ভালো বলতে পারবে। আমরা ইতিপূর্বে বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র সংসদগুলো হয়েছে, সেখানেও নানা অভিযোগ কিন্তু উত্থাপন করা হয়েছে। আমরা যদি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখি বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়গুলোতে দেখি, আমরা কিন্তু নানান অভিযোগ উত্থাপিত হয়েছে। এর মধ্যে ভোটারদের কাছে গিফট পাঠানো, এগুলো যেটা এই যে রাশেদ ইতিমধ্যে বলেছে যে এখানে আপনার অতীতেও মানে ভোট কেনা বেচার প্রক্রিয়াটা চলতো, এখন হয়তো ভিন্ন কৌশলে সেটা চলছে। সেটি ভোট স্থানান্তর প্রক্রিয়াটাও এটারই একটি অংশ হতে পারে এবং এটাকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই। যেহেতু দীর্ঘ আন্দোলন সংগ্রামের পরে 17 বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি, দীর্ঘদিন ধরে এদেশের মানুষ একটি উৎসব মুখর নির্বাচনের জন্য অপেক্ষা করছে, উদ্গ্রীব হয়ে আছে ভোট দেওয়ার জন্য। আমি মনে করি নিষ্কলুষ একটি ভোট এখানে অনুষ্ঠিত হোক, সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হোক, যেই ভোটকে কেন্দ্র করে কোনো প্রশ্ন উত্থাপিত না হোক, আমাদের চরিত্রের কোনো নেগেটিভ দিকগুলো যেন বিশ্বের কাছে উন্মোচিত না হয়। সারা বিশ্ব তাকিয়ে দেখুক বাংলাদেশ একটি সুষ্ঠু ভোট অনুষ্ঠান সম্পন্ন করেছে এবং সেখানে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়নি, সেখানে সত্যিকার অর্থেই বাংলাদেশের গণমানুষের অধিকার প্রতিষ্ঠা হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। রাশেদ প্রধান, আপনার কাছে আসি, একটু বলবেন যে ইসলামী আন্দোলন 11 দলীয় যে ঐক্য জোট হবার কথা ছিল, সেখান থেকে এখন আপনারা 10 দলীয় জোট, এক বক্স নীতি আসলে কেন হলো না? ইসলামী আন্দোলন বেরিয়ে গেল কেন? না দেখুন, আমি যেটা সব জায়গায় বলি সেটা হচ্ছে একটা পরিবারের মধ্যে যখন পিতা মাতা ভাই বোন 4-5 জন থাকে, যে কোনো বিষয়ে সবাই একমত হয় না। সেখানে 11টি দল, 11টি দলের শীর্ষ নেতা, তাদের অনুসারী নেতৃবৃন্দ এবং তৃণমূলের নেতাকর্মী, প্রচণ্ড চাপ। এই চাপের মধ্যে 11টা দল
এক টেবিলে বসে আসন সমঝোতা এবং অন্যান্য বিষয়ের সমঝোতায় একমত হতে পারেনি দেখে ইসলামী আন্দোলন আলাদা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে। এটাকে আমি খারাপভাবে দেখি না। আমরা একসাথে রাজপথে ছিলাম, নির্বাচনের জায়গা থেকে তারা আলাদা করার সিদ্ধান্ত নিয়েছে এবং আলাদা নির্বাচনে যাচ্ছে। নির্বাচনের পরেও দেশ গঠনের ক্ষেত্রে আবার একত্রিত হওয়ার সুযোগ আছে। এটাকে আসলে আমি খুব খারাপ এবং বড়ভাবে দেখছি না। একসাথে থাকলে অবশ্যই ভালো হতো, কিন্তু সেই সুযোগটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পেয়েছি যে ইসলামী আন্দোলনের প্রধানকে আসলে সম্মান দেখিয়ে জামাত ইসলাম সেই আসনে আবার প্রার্থী দিচ্ছে না বা দেবে না, এরকম একটা ঘোষণা এসেছে। এটাও কি আসলে আমরা যেটা দেখতে পেয়েছি যে ভোট কাটার কৌশল, আসলে কি বিষয়টা কি এরকম যে ইসলামী আন্দোলন এই কারণেই বের হয়ে গেল যেন ভোট আসলে তারা ভাগ করতে পারে? না, ব্যাপারটা সেইভাবে দেখতে আমি রাজি না। আমরা যখন থেকে রাজপথে ছিলাম, আমরা প্রথমে 7টি দল ছিলাম, পরবর্তীতে আরেকটি দল যোগ দেওয়া 8 দল হলো, এবং নমিনেশন সাবমিশনের আগে আরও 3টি দল এসে আমাদের সাথে সংযুক্ত হয়েছে, এনসিপি, এলডিপি এবং এবি পার্টি। তখন আমরা 11 দল হলাম, এবং এই 11 দল হওয়ার কারণে আমরা যখন আগে 300 আসনের একটা সমঝোতায় মোটামুটি পৌঁছে গিয়েছিলাম, শেষ মুহূর্তে তিনটি দল আসে আবার নতুন করে কিন্তু সমঝোতা করতে হয়, এবং যেই কারণে আমাদের কিন্তু আসন ঘোষণাতেও অনেক দেরি হলো, যেখানে আমাদের পরিকল্পনা ছিল সাবমিশনের আগেই আমরা ঘোষণা করব। তো এই যে ভোট ভাগাভাগি করা, এটা তো আসলে কোনো ভালো স্ট্র্যাটেজি হতে পারে না। বরং আমরা শুরু থেকে যেটা বলছিলাম যে ইসলামী এবং দেশপ্রেমী দলগুলো এক বাক্স ভোট নীতি, ওয়ান বক্স পলিসি, এটাই ছিল বেস্ট পলিসি। এটাকে ভাগ করলে তো আসলে দুই পক্ষই ক্ষতিগ্রস্ত, মাঝখান দিয়ে প্রতিপক্ষ লাভবান হয়। এইটাকে আসলে কোনো কৌশলের অন্তর্গত করাটা ঠিক হবে না। ধন্যবাদ। শামী আক্তার, আপনার কাছে আসি যে বিএনপি আসলে তার শরিকদের যে জোট আছে, তারা কি আসলে বিদ্রোহী প্রার্থীদের নিয়ে অস্বস্তিতে আছে কিনা? অস্বস্তিতে থাকার কোনো কারণ নেই। বিদ্রোহী প্রার্থীরা তো অনেকেই ইতিমধ্যে উচ্চ করেছেন, 60 জন বিদ্রোহী প্রার্থী, আবার কেউ কেউ রয়ে গিয়েছেন। এটা নিয়ে আমাদের কোনো অস্বস্তির কোনো কারণ আছে বলে আমি মনে করি না। বিএনপি যাদেরকে নমিনেশন দিয়েছে, দলের নেতাকর্মীরা সবাই মিলে তাকে জিতিয়ে আনার জন্য তারা ইতিমধ্যে বদ্ধপরিকর হয়েছে, এবং তারা কাজ করছে সংশ্লিষ্ট এলাকাগুলোতে যেখানে যেখানে বিএনপির নমিনেশন যাকে দেওয়া হয়েছে। আমাদের দলের নেতাকর্মীরা সব ঐক্যবদ্ধভাবেই নির্বাচনী কাজের জন্য যে মিটিংগুলো করা দরকার বা মানুষের কাছে যাওয়া দরকার, সেই কাজগুলো তারা করছে, তারা করবে না। না ধরেন প্রথম হয়তো এই ধরেন একটা অভিমান কাজ করেছে, কারণ যারা চেয়েছে তারা প্রত্যেকেই চেয়েছে যে আমি নমিনেশনটা পাই, মন খারাপ করেছে। কিন্তু দিন শেষে সবাই তো দলের যিনি প্রার্থী তাকেই পাশ করানোর জন্য কাজ করবে, এবং সেটার জন্য ইতিমধ্যে সবাই তৈরি হয়ে গিয়েছে। জি, অনেক অনেক ধন্যবাদ। এই পর্যায়ে আমরা আরেকটা বিরতিতে যাব। বিরতির পর যখন ফিরবো তখন থাকছে বাকি আলোচনা। নিউজ 24 এর সাথে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন নিউজ 24, চলছে মধুমত ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আপনাদের সঙ্গে আছে রিশাদ হাসান, আমাদের অতিথিরা আছেন। আমি একটু রাশেদ প্রধান আপনার কাছে যেতে চাই। আপনি একটু বলবেন যে ইসলামী আন্দোলন বেরিয়ে যাবার পরে যে 47টি আসন অবশিষ্ট থাকলো এই 10 দলীয় জোটের, সেই 47টি আসন আসলে কারা পাচ্ছে? না, এটা নিয়ে তো আলোচনা নতুন করে শুরু হয়েছে, কারণ এটা তো মূলত ইসলামী আন্দোলনের জন্য আসন সংখ্যা ছিল মূলত 45টি। তো 47টি আসন এখনো ঘোষণা করা হয় নাই। এই 47টি আসন যেহেতু ইসলামী আন্দোলন এই মুহূর্তে আমাদের ঐক্যের সাথে নাই, অতএব এই 47টি আসন এখন আবার নতুন করে ভাগ করতে হবে। তো ওই 47টি আসনে আবার দেখতে হবে যে ওখানকার যোগ্য প্রার্থী কে, সেটা কি জামাতের, বাংলাদেশ খেলাফত মজলিসের, এনসিপির, নাকি খেলাফত মজলিস, না জাকপা, না জারিও। সো যে ওখানে যোগ্য প্রার্থী থাকবে সেইভাবে করে আবার এই 47টা বন্টন করতে হবে, এটা আলোচনা চলছে। ধন্যবাদ। শামী আক্তার, আপনার কাছে আসি। একটু বলবেন যে আমরা দেখতে পেয়েছি বিএনপি শরিকদের একটা জোট, আবার অপরদিকে জামাত ইসলামের একটা জোট। এই জোটের ভিতরে মূল নির্বাচনী শক্তিবত্তার পার্থক্য আসলে আপনি কোথায় দেখেন? কোশ্চেনটা আমি বিএনপি তার শরিকদের সহ একটি জোট আমরা দেখতে পেয়েছি, অপরদিকে আমরা দেখতে পাচ্ছি জামাত ইসলামের যে 10 দলীয় জোট। এই জোটের ভিতরে নির্বাচনী শক্তিমত্তার দিক থেকে পার্থক্য আপনি কোথায় দেখেন? নির্বাচনী শক্তিমত্তা দেখুন, এটা তো মানুষের ভোটের উপরে ডিপেন্ড করবে সব কিছু, তাই না? আপনি জোট করছেন বা আমরা জোট করছি, সবাই কিন্তু
জয়ের চিন্তাটা মাথায় রেখেই কিন্তু জোট করছে, তাই না? যে কে মানে বেশি সিট যাতে আমরা পেতে পারি সেটা মাথায় রেখেই তো আমরা জোটগুলো করি, যাতে আমরা জিতে আসতে পারি ওই সিটগুলো থেকে, এটা মাথায় রেখে এগুলো করা হয়। তো সেই ক্ষেত্রে সকলেই তো জেতার একটা মানে চিন্তা মাথায় রেখেই এই জোটগুলো তৈরি করছে। সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশের মানুষ আপনাকে কিভাবে নিচ্ছে, আমাদেরকে কিভাবে নিচ্ছে, বা আরও একটি জোটকে কিভাবে নিচ্ছে, সেটা দেখার জন্য আমাদেরকে তো নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাই না? তবে আমরা মনে করছি যে বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে গত 17 বছর যেভাবে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি, আমরা এখনো যেভাবে মানুষের কাছে যাচ্ছি, মানুষের যে পরিমাণ সাড়া আমরা পাচ্ছি, আমরা মনে করছি যে বাংলাদেশের মানুষ এটা বিশ্বাস করে যে আমরা তাদের জন্যই লড়াই করেছি, এবং এটা আমরা বারবারই বলেছি, বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের জন্যই আমরা লড়াইটা করেছি। আমাদের নেত্রী করেছেন, আমাদের চেয়ারম্যান তারেক রহমান করেছেন, আমাদের দলের অসংখ্য নেতাকর্মী যারা গুম হয়েছে, খুন হয়েছে, যারা আহত হয়েছে, অনেকের চোখ চলে গেছে, অনেকের পা চলে গেছে, এই যে অসংখ্য মানুষ, শত মানুষ সকলে মিলে আমরা একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, যেখানে মানুষের ভোটাধিকার থাকবে, বাক স্বাধীনতা থাকবে, একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা লড়াই করেছি। এটা মানুষ, আমি মনে করি যে মানুষ এটা বিশ্বাস করে যে এটা বিএনপির দ্বারাই সম্ভব। বিএনপি এটা বাংলাদেশকে এই মানবিক এবং বাংলাদেশের মানুষের সকল অধিকার সমুন্নত থাকবে এরকম একটি বাংলাদেশ বিএনপির পক্ষে আগামী দিনে দেওয়া সম্ভব। সেই জন্য মানুষ আমাদেরকে বেছে নেবে, এটাই আমরা বিশ্বাস করছি এই মুহূর্তে। ধন্যবাদ। রাশেদ প্রধান, আপনার কাছে আরেকবার আসি। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এনসিপি, তিনি বলেছেন যে ইসিতে ছাত্রদল মব তৈরির চেষ্টা করেছে। আপনি এই কথার সঙ্গে কতটা একমত? আমি মব জিনিসটা আসলে এই শব্দটা নিয়ে আমার একটা আপত্তি আছে। মানে এই অন্তর্বর্তী সরকার আসার পর, হাসিনা পালিয়ে যাওয়ার পর নতুন করে এই শব্দটাকে উত্থান ঘটানো হয়েছে, এবং এই শব্দটার উত্থানের পিছনে ছিল আওয়ামী লীগ। মব জিনিসটা কি? মানে বিশ্বজিৎকে যখন মারা হয়েছিল তখন তো মব হয় নাই, এখন কেন যাই করা হয় সেটাকেই মব বলা হয়? এইটা আমার কাছে একটা অদ্ভুত লাগে বিষয়টা। আমি এখন পর্যন্ত ছাত্রদলের এই কার্যক্রমে মব দেখি নাই। আমি যেটা স্পষ্ট করে বলি সেটা হচ্ছে আমি পেশি শক্তির ব্যবহার দেখতে পাচ্ছি, এবং যেহেতু জাতীয় নির্বাচন সামনে, পেশি শক্তির ব্যবহার এখন থেকে ছাত্রদলের পক্ষ থেকে শুরু হওয়াটা দুঃখজনক। দ্বিতীয়ত হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনগুলো হারতে 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 ছাত্রদলের এমন একটা অবস্থা, জাতীয় নির্বাচনের পূর্বে তারা আর কোনো নির্বাচন চায় না, সেটার চাপ প্রয়োগ করাও তাদের পক্ষ থেকে একটা দাবি রয়ে গেছে, 3টা দাবির মধ্যে, খেয়াল করে দেখবেন। তো মব জিনিসটার সাথে আমি একমত না, তবে পেশি শক্তির ব্যবহার বলে আমি উল্লেখ করব। আচ্ছা, একই বিষয় নিয়ে সামনে আপনার কাছ থেকে একটু শুনি, আসলেই কি এটি মব, নাকি আসলে তারা তাদের অধিকার আদায় করতে গেছে? বিএনপি বরাবরই মবক্রেসির বিরুদ্ধে তাদের অবস্থান পরিষ্কার করেছে এবং বারবারই এটার বিরুদ্ধে বক্তব্য রেখেছে। এখন কেউ যখন ডেইলি স্টারে গিয়ে আগুন জ্বালিয়ে দেয়, কেউ যখন কি বলে আপনার প্রথম আলোতে যে আগুন জ্বালিয়ে দেয়, তখন এটা তো মবই, এটা মব ছাড়া আর কি হতে পারে? এখন ছাত্রদল তো এই ধরনের কোনো কাণ্ড করেনি। ছাত্রদল নিয়মতান্ত্রিকভাবে তাদের প্রতিবাদ ইসির সামনে করেছে, এটার মধ্যে মবের কি আছে? আমি মবের কোনো কিছু দেখতে পাচ্ছি না। কিন্তু বিএনপি কোনো কিছু নিয়ে প্রতিবাদও করতে পারবে না। বিএনপির নেতাকর্মীরা প্রতিদিন খুন হবে, মোসাব্বিররা হারিয়ে যাবে, মোসাব্বিররা খুন হবে, হাদিরা খুন হবে, বিএনপি তার বক্তব্য উত্থাপন করতে পারবে না, প্রতিবাদ করতে পারবে না। কেন? বিএনপি কি মানে দাসকত দিয়েছে? বিএনপি তো কারো কাছে দাসকত দেয়নি। বিএনপি মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াই করছে, এটা সত্য, কিন্তু অন্যায় হলে সেটার প্রতিবাদ করতে পারবে না, এটা কেন? সকল রাজনৈতিক দল যদি প্রতিবাদ করতে পারে, বিএনপিও প্রতিবাদ করতে পারবে, কেন পারবে না? বিএনপি কোনো কিছু করলেই সেটা মব হয়ে যাবে, আর অন্যরা দেখা যাচ্ছে যে আগুন জ্বালিয়ে দিচ্ছে, পুড়ে ফেলছে, ভাঙচুর করছে, মানুষ হত্যা করছে, তখন সেটা মব হচ্ছে না। ছাত্রদলকে এই ধরনের কোনো ঘটনা ঘটিয়েছে? খুন করেছে নাকি মব হবে এটা? ছাত্রদল প্রতিবাদ করেছে, প্রতিবাদ করবে। ছাত্রদের তো মানে প্রকৃতিটাই এরকম যে অন্যায় দেখলে সেটার প্রতিবাদ করবে। ছাত্রদল নিয়মতান্ত্রিকভাবে সেই প্রতিবাদ করে যাচ্ছে, আগামীকালও যদি ঘেরাও করে, ঘেরাও করতেই পারে। ইসি যদি তাদের নিরপেক্ষতা বজায় রাখতে না পারেন, তো ইসি ঘেরাও করবে, এটাই তো স্বাভাবিক। জি, ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে আছি। আমরা একেবারে একটি প্রশ্নের একেবারে খুব সংক্ষিপ্ত উত্তর দুজনের কাছ থেকে নেব, সেটি হচ্ছে ইসির বর্তমান কার্যক্রম নিয়ে আসলে কতটা সন্তুষ্ট আপনি? রাশেদ প্রধান, আপনাকে দিয়ে শুরু করি। ইসি জাতীয় নির্বাচন অনুষ্ঠান সঠিকভাবে করার জন্য যেই সক্ষমতা প্রয়োজন এবং যেই কন্ট্রোলটা প্রয়োজন, এটা তাদের এই মুহূর্তে আছে, এটা আমি বিশ্বাস করি না। লেভেল প্লেইং ফিল্ড ক্ষেত্রটা সৃষ্টি করার ব্যাপারে যেরকম পরিবেশ সৃষ্টি করার প্রয়োজন ছিল, সেটাও আমি আমার জায়গা থেকে এখন পর্যন্ত দেখতে পারি নাই।
কিন্তু আমি আশা করি, আমি আশাবাদী ফ্যাসিস্ট হাসিনা মুক্ত বাংলাদেশে যে জাতীয় নির্বাচন হতে যাচ্ছে সেটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং ভারতীয় প্রভাব মুক্ত হবে। এটা আমার বিশ্বাস, জনগণের আকাঙ্ক্ষা, আমি আশাবাদী। ধন্যবাদ। শামীম আখতার, একই প্রশ্ন। দেখুন, ইসির ভূমিকা নিয়ে আমরা আমাদের নানান অসন্তোষের কথা বা আমাদের অপছন্দের কথা আমরা তাদেরকে জানিয়েছি। তারা সেগুলো আমলে নেবেন এবং তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবেন। যদি না করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার তারা প্রশ্নবিদ্ধ হবেন, এটাই তো স্বাভাবিক। এবং আমরা আশা করব এই যে বর্তমান সরকারের যিনি প্রধান উপদেষ্টা, যিনি বারবার বলছেন যে একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠান করবেন এবং একটি উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠান করবেন, সেটা যদি ওনাকে করতে হয় তাহলে সর্বাগ্রে ইসির সক্ষমতা এবং ইসির নিরপেক্ষতার জায়গায় তারা যাতে তাদের নিরপেক্ষ ভূমিকাটা রাখতে পারে সেই ব্যাপারে তিনি ব্যবস্থা গ্রহণ করবেন। এটা করলে মনে হয় আমার জন্য এটা ইসির জন্য ভালো হবে, বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত থাকবার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। প্রতি রবি থেকে বৃহস্পতি রাত 9টা থেকে 10টা দেখুন মধুমতি ব্যাংক পিএলসি নতুন বাংলাদেশ। আজকের মতো এখানেই শেষ। শুভরাত্রি।